আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছি। শরীরটা সকালবেলা একটু খারাপ ছিল। গতকালকে আমরা এমসিকিউ এবং লিখিত পরীক্ষার প্রশ্ন করছিলাম। একজন মাত্র লিখিত পরীক্ষা দিয়েছেন, বাদ বাকি সবাই দেন নাই। সেই সাথে এমসিকিউ পরীক্ষার আনসার তিনজন দিয়েছেন। ঠিক আছে, খুবই হতাশাজনক। এইভাবে যদি আমরা সামনের দিকে আগাইতে থাকি, আমরা ফলাফল লাস্টের দিকে শূন্য পাবো। আমার কথা বুঝতে পারছেন? যাই হোক, আল্লাহ এবং সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। সবাই একটু পড়ার চেষ্টা করেন। শুধু সময় নষ্ট করলে হবে না, সময় নষ্ট করার পাশাপাশি পড়াশোনা চালা যেতে হবে, তাহলে এই সময়টা নষ্ট হবে না, সময়টা একটা কাজে লাগবে। লিখিত প্রশ্ন করছিলাম দুইটা। দুইটা প্রশ্ন 20 মার্কের করছিলাম। প্রশ্ন দুইটা ছিল, 1 নম্বরের ক প্রশ্ন ছিল, বেআইনি সমাবেশ বলতে কি বোঝায়? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি আলোচনা করুন। প্রশ্নের অ্যান্সার ছিল 6 মার্কের। একের ক, একের খতে ছিল, শান্তি রক্ষা ও সদাচরণের মধ্যে পার্থক্য কি? শান্তি রক্ষা ও সদাচরণের মধ্যে পার্থক্য কি? যাই হোক, আজকে আমরা এখন প্রশ্ন আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বেআইনি সমাবেশ বলতে কি বোঝায়? একের ক নং প্রশ্ন, বেআইনি সমাবেশ দণ্ডবিধি 141 ধারা মোতাবেক, দণ্ডবিধির 141 ধারা মোতাবেক 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে বেআইনি সমাবেশ হিসেবে গণ্য করা যাবে যদি ওই সদস্যগণ, সমাবেশের ওই সদস্যগণের উদ্দেশ্য হয় নিম্নরূপ: এক, সরকারি কর্মচারীকে সরকারি কাজে যদি বাধা প্রদান করে বা অপরাধজনক ভীতি প্রদর্শন করে বা অপরাধজনক অনধিকার প্রবেশ করে, জনগণের অধিকার হতে জনসাধারণকে বঞ্চিত করে, কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য নয় সেই কাজ করতে বাধ্য করে, অথবা যে কাজ করতে বাধ্য সেই কাজ করতে বাধা প্রদান করে, তাহলে এই সমাবেশকে বেআইনি সমাবেশ বলে। ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 127, পেনাল কোড 141 ধারা। আর ধারা পেনাল কোড 141 সংজ্ঞা শাস্তি, ধারা 143 বেআইনি সমাবেশ। তাহলে বেআইনি সমাবেশ বলতে কি বোঝায়? যদি 5 বা ততোধিক ব্যক্তি সরকারি কাজে বাধা প্রদান করে, সরকারি কর্মচারীকে ভয়ভীতি প্রদান করে, সরকারি কাজে বাধা প্রদান করে, অপরাধমূলক অপরাধজনক কোথাও অনধিকার প্রবেশ করে, জনগণের অধিকার ক্ষুণ্ণ করে, যে কাজ করতে বাধ্য নয় সে কাজ করতে বাধ্য করে, অথবা যে কাজ করতে বাধ্য সেই কাজ করতে যদি বাধা প্রদান করে, তাহলে ওই 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে বেআইনি সমাবেশ বলে। দণ্ডবিধি 141 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা। শাস্তি পেনাল কোড 143 বিধি। এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি কি? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি কি? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 127, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 127 এবং পুলিশ আইনের 30-এর ক ধারা। পুলিশ আইনের 30-এর ক ধারা মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিকভাবে আদেশ প্রদান করতে পারেন। ধারা 127, পুলিশ আইন 30-এর ক ধারা।
দ্বিতীয় পদ্ধতি, ফৌজদারি কার্যবিধি আইনের 127 এবং পুলিশ আইনের 30-এর ক ধারা মোতাবেক যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা সম্ভব না হয়, তাহলে ওই সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক ব্যক্তিদের সাহায্য নিতে হবে। কততে? ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 128, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 128, পিআরবি 143 বিধি। শুধু ফৌজদারি কার্যবিধিটাই মনে রাখার চেষ্টা করেন, পিআরবি, পেনাল কোড এগুলা মনে রাখার দরকার নাই। যতটুক মনে রাখতে পারেন ততটুক ভালো, যতটুক মনে রাখতে পারেন ততটুক ভালো। তাহলে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার পদ্ধতি কি? ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা এবং পুলিশ আইনের 30-এর ক, পুলিশ আইনের 30-এর ক ধারা মোতাবেক মৌখিক আদেশের মাধ্যমে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। এই মৌখিক আদেশটি কে দিতে পারেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিতে পারেন। যদি কখনো প্রশ্ন হয় যে একজন এএসআই বা একজন সাব ইন্সপেক্টর কি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দিতে পারেন বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য কোনো আদেশ দিতে পারেন কিনা? হ্যাঁ, পারেন। একজন সাব ইন্সপেক্টর অথবা একজন এএসআই যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকেন, যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকেন, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-1 ত এবং পিআরবি 201 বিধি মোতাবেক যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকেন, তখন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য একজন এএসআই অথবা একজন সাব ইন্সপেক্টর ছত্রভঙ্গের আদেশ দিতে পারেন। পিআরবি পেনাল কোড 141 বিধি, 41 ধারা, পেনাল কোড 141 ধারা। তাহলে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য যে সকল পদ্ধতি অবলম্বন করা যায়: 1 নম্বর পদ্ধতি, ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা এবং পুলিশ আইনের 30-এর ক ধারা মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা থানার এএসআই অথবা এসআই যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকবেন, তখন দায়িত্বে থাকা অবস্থায় তিনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন। তার মানে একজন এএসআই এবং একজন সাব ইন্সপেক্টরও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন। কোন ক্ষেত্রে পারেন? যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকেন। যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকেন, তখন তিনি এরূপ অবস্থার সম্মুখীন যদি হয় যে কোথাও বেআইনি সমাবেশ হতে পারে, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই বিষয়টি জানাতে পারেন এবং জানানোর সাথে সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই বিষয়ে কত জানাবেন? কত ধারা মোতাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই বিষয়টি জানাতে হবে। এই বিষয়টি জানানোর পরে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকাকালীন এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 127, পিআরবি 142 বিধি, পিআরবি 142 বিধি। আর সংজ্ঞা হলো ফৌজদারি পেনাল কোডের 141 ধারা, আর শাস্তি বেআইনি সমাবেশ যারা করেন তাদের শাস্তি 143 ধারা। 2 নং পদ্ধতি, বেআইনি সমাবেশ যখন ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা এবং পুলিশ আইনের 30-এর ক ধারা মোতাবেক মৌখিক আদেশ দেওয়ার পরে ছত্রভঙ্গ করা না হয় বা করা না যায়, সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেসামরিক শক্তি প্রয়োগ করে ফৌজদারি কার্যবিধি আইনের 128 ধারা মোতাবেক বেসামরিক শক্তি প্রয়োগ করেও বেআইনি সমাবেশ ছত্র ভঙ্গ করতে পারেন। ধারা 128, পিআরবি 142 বিধি, পিআরবি 143 বিধি, পিআরবি 143 বিধি। যখন মৌখিক আদেশ দেবেন তখন ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা ও পিআরবি 142 বিধি, আর যখন বেসামরিক শক্তি প্রয়োগ করবেন তখন ফৌজদারি কার্যবিধি আইনের 128 ধারা, পিআরবি 143 বিধি। বেআইনি সমাবেশকে মৌখিকভাবে বেআইনি সমাবেশকে মৌখিকভাবে আদেশ দেওয়ার পরও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে বল প্রয়োগ করেও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। সেক্ষেত্রে কার্যবিধি আইনের 42-এর 2 ধারা মোতাবেক জনসাধারণের সাহায্য নিয়েও গ্রেপ্তার পূর্বক ছত্রভঙ্গ করা যায়। তখন ফৌজদারি কার্যবিধি আইনের 151 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 151 ধারা, যখন জনগণের ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা থাকে বা সরকারি যখন বেআইনি সমাবেশ বা কোনো সমাবেশ ছত্রভঙ্গ করা যদি কোনোভাবে যদি সম্ভব না হয়, তখন জনগণের সাহায্য নিয়ে গ্রেপ্তার পূর্বক তাদেরকে ছত্রভঙ্গ করা যায়। ফৌজদারি কার্যবিধি আইনের 151 ধারা, পিআরবি 316 বিধি, পিআরবি 316 বিধিতে গ্রেপ্তার, পিআরবি 316 বিধিতে গ্রেপ্তার। 129 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 129 ধারা কি বলা হয়েছে? পুলিশ কমিশনার অথবা
জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী যে কোনো ম্যাজিস্ট্রেট সামরিক শক্তি তলব করে সেই সামরিক শক্তি প্রয়োগ করেও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন। যখন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি তলব করা হয় তখন ডিএমপির 27, 28, 29, 30 ধারা মোতাবেক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য সামরিক শক্তি প্রয়োগ করা যায়। আমরা এর আগে পড়ছিলাম বেআইনি সমাবেশ। আমরা এর আগে পড়ছিলাম কি পড়ছিলাম যে 144 ধারার যে আদেশটি আছে এই আদেশটি ডিএমপির জন্য প্রযোজ্য নয়। আদেশটি ডিএমপির জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ জরুরি আদেশ ডিএমপির জন্য প্রযোজ্য নয়। ডিএমপি অধ্যাদেশ আছে, ডিএমপির নিজস্ব একটি অধ্যাদেশ আছে, সেই নিজস্ব অধ্যাদেশ অনুযায়ী তারা এই জরুরি আদেশটি প্রয়োগ করতে পারেন, ডিএমপির অধ্যাদেশ। ঠিক আছে, সেজন্য ডিএমপির সকল কার্যক্রম, শুধু ডিএমপির নয়, যত মেট্রো আছে, যত মহানগর এলাকা আছে, প্রত্যেকটি মহানগর এলাকার জন্য একটি নির্দিষ্ট করে অধ্যাদেশ আছে। সেই অধ্যাদেশ মোতাবেক তারা বিভিন্ন কার্যক্রম পালন করে থাকেন। সেই ক্ষেত্রে এই যে ফৌজদারি কার্যবিধি বা অন্যান্য আইনের যে বিবিধ কিছু ধারা থাকে, এই ধারাগুলো ডিএমপি অধ্যাদেশের ভিতরে প্রয়োগ করা যায় না। তাহলে ধারা 127, ধারা 128, ধারা 129 সামরিক শক্তি প্রয়োগ করার জন্য সামরিক শক্তি তলব করতে পারেন। কে তলব করতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার। যদি মেট্রোপলিটন এলাকা হয় তাহলে ডিএমপি অধ্যাদেশ 27, 28, 29, 30 ধারা মোতাবেক পুলিশ কমিশনার সামরিক শক্তি তলব করতে পারেন। সামরিক শক্তি তলব করে 130 ধারা মোতাবেক প্রয়োগ করে সেই সামরিক শক্তি দ্বারা বেআইনি সমাবেশ ছত্র ভঙ্গ করতে পারেন। ধারা 129, ধারা 130, ডিএম অধ্যাদেশ ধারা 27, 28, 29 ও 30 ধারা। এখানে একটা বিষয় নোট রাখবেন, পিআরবি 155 বিধি মোতাবেক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় পুলিশ অফিসারকে আইনে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে ততটুকুই বল প্রয়োগ করতে হবে, তার বেশি বল প্রয়োগ করা যাবে না। অর্থাৎ পুলিশ অফিসার যখন কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন, সেই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে যতটুকু বল প্রয়োগ করা দরকার ঠিক ততটুকুই বল প্রয়োগ করতে পারবেন। ধারা পিআরবি 155 বিধি। তাহলে বেআইনি সমাবেশ কিভাবে ছত্রভঙ্গ করা যায়? ফৌজদারি কার্যবিধি আইন 127, 128, 129 ধারা মোতাবেক প্রয়োগ করা যায়। 151 ধারা মোতাবেকও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। এছাড়াও বারবার সতর্ক বা হুঁশিয়ার করার পরে যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয়, সেক্ষেত্রে পেনাল কোডের 99 ধারা শর্ত সাপেক্ষে যদি জনগণের জানমালের অথবা সরকারি সম্পত্তির বা অপরের সম্পত্তির যদি ক্ষতির হাত থেকে রক্ষা করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে পিআরবির 153 গ বিধি মোতাবেক আগ্নেয়াস্ত্র ব্যবহার করেও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। পেনাল কোড 103 ধারা, পিআরবি 153 গ বিধি, পিআরবি 153 গ বিধি। পিআরবি 154 বিধি মোতাবেক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ করার পূর্বে, আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করতে হবে বা বেআইনি সমাবেশের সদস্যদেরকে সতর্ক করতে হবে। এভাবেও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়, পিআরবি 154 বিধি। তাহলে একটা বেআইনি সমাবেশ কাকে বলে? বেআইনি সমাবেশ পেনাল কোড 141 ধারা মোতাবেক 5 বার ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে যদি জনসাধারণের মৌলিক যে অধিকারটা থাকে সেই অধিকার যদি ক্ষুণ্ণ করে অথবা সরকারি কর্মচারীকে যদি ভয়ভীতি প্রদর্শন করে বা আইনানুগ কাজ করতে যদি বিরত রাখে বা বিরত রাখতে যদি বাধ্য করে অথবা অপরাধজনক যদি কোথাও অনধিকার প্রবেশ করে বা যে কাজ করতে বাধ্য নয় সে কাজ করাতে যদি বাধ্য করে অথবা যে কাজ করতে বাধ্য সে কাজ করা থেকে যদি বিরত রাখে, তাহলে ওই সমাবেশকে বেআইনি সমাবেশ বলে। পেনাল কোড 141 ধারা পেনাল কোড 141 আর শাস্তি ধারা 143। তাহলে পেনাল কোডের 141 ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা এবং শাস্তি আছে কত? যে সকল সদস্য বা যারা বেআইনি সমাবেশে অংশগ্রহণ করে তাদের শাস্তি কত ধারায়? পেনাল কোডের 143 ধারায়। আর এই বেআইনি সমাবেশটি ছত্রভঙ্গ করার পদ্ধতি কি? পদ্ধতি হলো ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা, 128 ধারা, 129 ধারা, 130 ধারা এবং ফৌজদারি কার্যবিধি আইনের 151 ধারা। 151 ধারা।
আর পিআরবির 154 এবং 155 বিধি মোতাবেকও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। পুলিশ আইনের 30-এর ক, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে পুলিশ আইনের 30-এর ক, পুলিশ আইনেও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের কথা উল্লেখ আছে, অর্থাৎ পুলিশ আইনের 30-এর ক ধারা মোতাবেক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। পিআরবি 142, পিআরবি 143, পিআরবি 142 এবং পিআরবি 143 বিধি মোতাবেকও একটি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। এই ছিল একটি প্রশ্ন, বেআইনি সমাবেশ। আরেকটি ছিল সদাচরণ, শান্তিরক্ষা এবং সদাচরণের মধ্যে পার্থক্য কি? এই পার্থক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময় আসে। ফৌজদারি কার্যবিধি আইনের 106 এবং 107 ধারা মোতাবেক যে মুচলেকা সম্পাদন করা হয় তাকেই বলে শান্তিরক্ষার মুচলেকা। থানা এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী ব্যক্তির নিকট হতে অথবা দণ্ডপ্রাপ্ত বা দণ্ডিত ব্যক্তির নিকট হতে যে মুচলেকা সম্পাদন করা হয় বা গ্রহণ করা হয় তাকে শান্তিরক্ষার মুচলেকা বলে। আর থানা এলাকার বা বহুদূরের সন্দেহভাজন ব্যক্তির রাষ্ট্রদ্রোহমূলক অপরাধী, অভ্যাসগতমূলক অপরাধী এই সকল ব্যক্তির নিকট থেকে সদাচরণের জন্য যে মুচলেকা সম্পাদন করা হয় তাকেই সদাচরণের মুচলেকা বলে। কার্যবিধির 106 এবং 107 ধারায় এই শান্তি রক্ষার মুচলেকা নেওয়া হয়। আর কার্যবিধির 108, 9, 10 ধারা মোতাবেক সদাচরণের মুচলেকা নেওয়া হয়। এক্ষেত্রে অনধিক 1 ও 3 বছরের জন্য মুচলেকা নেওয়া হয়। এক্ষেত্রেও সদাচরণের ক্ষেত্রেও 1 থেকে 3 বছর। 8 ও 9 ধারা মোতাবেক 108 ও 109 ধারা মোতাবেক 1 বছর এবং 110 ধারা মোতাবেক 3 বছর। 3 বছরের জন্য মুচলেকা সম্পাদন করা হয়। ইহা শান্তি ভঙ্গকারী ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। আর ইহা ভবঘুরে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধী, অভ্যাসগত অপরাধীর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ সংজ্ঞাটা যা আছে সংজ্ঞার ভিতরেই পার্থক্যগুলা বলা আছে, সংজ্ঞার ভিতরেই পার্থক্যগুলা বলা আছে। ফৌজদারি কার্যবিধি আইনের 106, 107 ধারা আর ফৌজদারি কার্যবিধি আইনের 108, 9 ও 10 ধারা। শান্তিরক্ষার মুচলেকার ক্ষেত্রে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করা যায়। আর সদাচরণের মুচলেকার ক্ষেত্রে 110 ধারা মোতাবেক অবশ্যই জামিনদার সহ মুচলেকা সম্পাদন করতে হয়। তাহলে 1 নং প্রশ্নের উত্তর ক্লিয়ার? বুঝতে কারো সমস্যা আছে? 1 নং প্রশ্নের উত্তর বেআইনি সমাবেশ বলতে কি বোঝায়? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি কি? 127, 129, 130 ধারা, 130 ধারা, 131ও দিতে পারেন। 131 ধারা মোতাবেক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। সেক্ষেত্রে কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা, সেক্ষেত্রে কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা। আরেকটি বিষয় ছিল শান্তিরক্ষা এবং সদাচরণের মুচলেকা সম্পাদন। শান্তিরক্ষা এবং সদাচরণের মুচলেকা সম্পাদন। আর একটা কি প্রশ্ন ছিল অস্ত্র আইনের? অস্ত্র আইনের একটা প্রশ্ন ছিল না? কি কি পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল বা স্থগিত করা যায়? কি কি পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল বা স্থগিত করা যায়? অস্ত্রের লাইসেন্স যখন বাতিল বা স্থগিত করা যায়, অস্ত্র আইনের 17 কয়ের 2 ধারা মোতাবেক লাইসেন্সধারী ব্যক্তি ম্যাজিস্ট্রেটের দেওয়া বিধিনিষেধ অথবা শর্ত লঙ্ঘন করে অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে ঘোরাফেরা করলে অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারেন। অস্ত্র আইনের 17 ক ধারা, অস্ত্র আইনের 17 কয়ের 2 ধারা মোতাবেক জাতীয় বা স্থানীয় সরকারি নির্বাচনের সম্মানপত্র দাখিল করার তারিখ হতে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে ঘোষিত হওয়ার তারিখ পর্যন্ত অথবা সময় পর্যন্ত সরকার অস্ত্র লাইসেন্স সাময়িকভাবে বাতিল করতে পারেন। আমরা অস্ত্র আইনের 1 ধারায় পড়ছিলাম অস্ত্র নিয়ে ঘোরাফেরার ক্ষেত্রে, অর্থাৎ জনগণের জন্য যদি মনে হয় বা পরিবেশ পরিস্থিতি যদি অস্বাভাবিক হয়ে পড়ে বা জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যদি ম্যাজিস্ট্রেট মনে করেন বা লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ যদি মনে করেন যে অস্ত্রের লাইসেন্স সাময়িক বা
সাময়িক বা বাতিল বা স্থগিত করার জন্য আদেশ দিতে পারেন। ধারা 17 17 আর 2 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি উপধারা 1 অনুযায়ী যদি শর্ত যদি লঙ্ঘন করেন, সেই শর্ত লঙ্ঘন করার ক্ষেত্রে ওই ব্যক্তির অস্ত্রের লাইসেন্স সাময়িক বাতিল বা স্থগিত করা যায় ধারা 17 2। তাহলে কোন ক্ষেত্রে বাতিল করা যায়? ধারা 17 2। অস্ত্র আইনের অস্ত্র আইনের 18 ক ধারা মোতাবেক কোন অস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তির দ্বারা যদি এলাকার আইন শৃঙ্খলা ভঙ্গ হবার সম্ভাবনা থাকে, তাহলে সরকার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারেন। ধারা 18 ক। ধারা 18 খতে বলা হয়েছে, ধারা 18 খ মোতাবেক কোন অস্ত্রের লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি যদি কোনো অপরাধ করে দণ্ডপ্রাপ্ত হন, তাহলে অস্ত্রের লাইসেন্স বাতিল করা যায়। কে বাতিল করতে পারেন? যে জজ বা ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে দণ্ড প্রদান করেন, সেই জজ বা ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারেন। ধারা 18 ক ও খ। তাহলে ধারা 17 ক-2, ধারা 18 ক ও ধারা 18 খ খ ধারা মোতাবেক কোনো ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা যায়। যদি অস্ট্রেলিয়ান লাইসেন্স বাতিল বা স্থগিত হয়, যদি কোনো ব্যক্তির অস্ট্রেলিয়ান লাইসেন্স বাতিল বা স্থগিত হয়, তাহলে করণীয় কি? অস্ত্র আইনের 16 ধারা মোতাবেক কোনো বৈধ অস্ত্রের লাইসেন্স যদি বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা হয়, বা কোনো কারণে যদি ওই অস্ত্রধারী ব্যক্তির নিকট অস্ত্র রাখা যদি অবৈধ হয়ে পড়ে বা রাখা যদি অবৈধ হয়, সেই ক্ষেত্রে অস্ত্রটি তিনি নিকটস্থ থানায় বা জেলা ম্যাজিস্ট্রেট অফিস বা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট অস্ত্রটি জমা দিবেন। ধারা 16। ধারা 16 মোতাবেক ধারা 16। আর সন্দেহভাজন স্থানে অস্ত্র তল্লাশির প্রয়োজন হয়, যদি কখনো সন্দেহজনক কোন স্থানে যদি অস্ত্রের তল্লাশি করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে করে নাকি? তাহলে 25 ধারা মোতাবেক, অস্ত্র আইনের 25 ধারা মোতাবেক সন্দেহজনক কোন স্থানে যদি তল্লাশি করার প্রয়োজন হয়, তাহলে ম্যাজিস্ট্রেট তল্লাশি করার জন্য উক্ত স্থান তল্লাশি করার জন্য আদেশ দিতে পারেন। ধারা 25। আর যত তল্লাশি আছে সব তল্লাশির ক্ষেত্রে পিআরবি 280 বিধি, পিআরবি 280 বিধি। তাহলে অস্ত্রের লাইসেন্স কোন কোন ক্ষেত্রে বাতিল করা যায়? ধারা 17 ক-2, ধারা 18 ক, ধারা 18 খ। ধারা 18 ক ও ধারা 18 খ ধারা মোতাবেক অস্ত্রের লাইসেন্স বাতিল করা যায়। যদি অস্ত্রের লাইসেন্স বাতিল করা যায়, তারপর করণীয় কি? করণীয় হলো, যে ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিল হয়, সেই ব্যক্তি কি করবেন? অস্ত্রটি লাইসেন্স প্রাপ্ত ডিলার অথবা থানায় জমা দেবেন। আর ম্যাজিস্ট্রেট যদি মনে করেন কোথাও অস্ত্র আছে, সেই ক্ষেত্রে অস্ত্র তল্লাশি করার পদ্ধতি কি? ধারা 25। অস্ত্র আইনের 25 ধারা মোতাবেক সর্বনিম্ন পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, সর্বনিম্ন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সেখানে তল্লাশি করে অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি করতে পারেন, অথবা প্রয়োজন পড়লে যে ম্যাজিস্ট্রেট তল্লাশি পরামর্শ করেন সে নিজে উপস্থিত থেকে অথবা ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো কর্মকর্তা উপস্থিত থেকে সেই তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে পারেন। অস্ত্র আইনের ধারা 25। আর একটা কি প্রশ্ন ছিল? নারী ও শিশু নির্যাতন দমন আইনের আলোকে শিশুর সংজ্ঞা কি? শিশুর সংজ্ঞা ধারা 2 ট। ধারা 2 তে শিশুর সংজ্ঞা। উক্ত আইনের 9 ধারার বিস্তারিত আলোচনা, অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারার যে বিস্তারিত আলোচনা করা হয়েছে, 9-1 ধর্ষণ, 9-1 ধর্ষণ, 9-2 কি বলা আছে? ধর্ষণের পর অন্যবিধ কোনো কার্যকলাপের ফলে যদি মৃত্যু ঘটে। 9-3 একাধিক ব্যক্তি কর্তৃক। 9-4 ক ধর্ষণ করার পর মেরে ফেলার চেষ্টা বা হত্যা করার চেষ্টা। 9-4 খ যদি কোনো ব্যক্তি ধর্ষণের চেষ্টা করেন, তাহলে তার শাস্তি। 9-5 9-5 কি বলা হয়েছে? পুলিশ অফিসারদের শাস্তি, যে সকল কর্মকর্তা বা কর্মচারীর দায়িত্বে থাকাকালীন কোনো নারী বা শিশু ধর্ষণের শিকার হবেন, তাহলে যাদের দায়িত্বে থাকবেন তারা প্রত্যেকেই ভিন্নরূপ যদি কিছু প্রমাণিত না হয়, তাহলে তারা অপরাধী হবেন। ধারা 9-5। আর ধারা 9 ক। ধারা 9 কতে কি বলা হয়েছে? কে বলতে পারবেন? ধারা 9 ক। নারীর আত্মহত্যার প্ররোচনা শাস্তি। নারীর প্ররোচনা আত্মহত্যার প্ররোচনা। নারীর আত্মহত্যার প্ররোচনার শাস্তি। অনেক সময় প্রশ্ন আসে ধারা 9 ও ধারা 9 ক বিস্তারিত আলোচনা করুন। তাহলে কি হবে? ধারা 9 ক। ধারা 9 হবে ধারা 9-1, 2, 3, 4 ক, 4 খ, ধারা 9-5। ধারা 9-5। আর ধারা 9 ক যদি বলে আত্মহত্যা প্ররোচনার শাস্তি, ধারা 10 যৌনপীড়ন। ধারা 10 যৌনপীড়ন। মনে আছে না সবাই ভুলে গেছেন?
সবাই একটু বারবার পড়াশোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাহলে অবশ্যই অবশ্যই ভালো করবেন, অবশ্যই ভালো করবেন। আর ছিল কি এমসিকিউ? জি স্যার। मैं हूं मैं, एंड्रू रासेल। हैंग मार लगा ना, हैंग मार लगा ना। বাবা নেটের অবস্থা রে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ছিল চতুর্থ সাপ্তাহিক পরীক্ষা, অর্থাৎ আগে 3টা পরীক্ষা অলরেডি হয়েছিল, আর গতকালকের পরীক্ষা ছিল 4 সপ্তাহ পরীক্ষা। তাহলে 1 নম্বর এমসিকিউ, ফৌজদারি কার্যবিধি আইনে অ্যাডভোকেটের ক্ষেত্রে কোনটি সঠিক? আপনারা কি প্রশ্নের অ্যান্সার করেছিলেন? সবাই একটু কষ্ট করে মিলিয়ে নেবেন। আপনারা যে প্রশ্নের অ্যান্সার করছিলেন, আপনারা এখনই একটু মিলিয়ে নেবেন কার কয়টা ঠিক হয়েছে। আমরা এই আলোচনা শেষে একটু জানবো কার কয়টা ঠিক হলো। ফৌজদারি কার্যবিধি আইনে অ্যাডভোকেটের ক্ষেত্রে কোনটি সঠিক? আইন ব্যবসা করতে ক্ষমতাপ্রাপ্ত অ্যাডভোকেট, আইন ব্যবসা করতে ক্ষমতাপ্রাপ্ত মোক্তার, আইন ব্যবসা করতে ক্ষমতাপ্রাপ্ত আদালতের অনুমতিপ্রাপ্ত নিযুক্ত যে কোনো ব্যক্তি, সবগুলো। সবগুলোই। সবগুলো স্যার। তারা একটু মিলাই নেন, সবগুলো উত্তর হবে সবগুলো। 2 নম্বর এমসিকিউ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধী ব্যক্তির ডিএনএ পরীক্ষা কত ধারা? ধারা 32-এর ক, ধারা 32, ধারা 31, ধারা 30-এর খ। 32 ক। 30-এর খ। ঠিক আছে, সবাই কথা বলেন। ঠিক আছে স্যার। এসিড অপরাধ দমন আইনে এসিডের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? ক, ক্ষয়কারী পদার্থ, খ, দহনকারী পদার্থ, গ, বিষাক্ত সবগুলো। পদার্থ, ঘ।
উত্তর হবে 3-এর উত্তর ঘ সবগুলো। আপনারা কি প্রশ্নের অ্যান্সার করছিলেন? সবাই একটু টিক দেন ওই জায়গায়, অথবা ক্রস চিহ্ন দেন। কয়টা কয়টা হলো না বা কয়টা হলো, এটা ক্রস চিহ্ন টিক দেন। 4 নম্বর এমসিকিউ, ফৌজদারি কার্যবিধি আইনে দ্বিতীয় তফসিলের কোন আইনের অপরাধের বর্ণনা করা হয়েছে? ক দণ্ডবিধি, খ ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, সবগুলো। দণ্ডবিধি। দণ্ডবিধি, দণ্ডবিধি। 4-এর ক উত্তর, 4-এর ক। 5 নং এমসিকিউ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধী ব্যক্তির ডিএনএ পরীক্ষার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? সম্মতি সহ করতে হবে, সম্মতি ছাড়া করা যাবে, একটিও নয়, ঘ দুটোই। দুটোই। অর্থাৎ সম্মতি সহ অথবা সম্মতি ছাড়া দুই ক্ষেত্রেই ডিএনএ পরীক্ষা করা যাবে। 5-এর ঘ উত্তর, 5-এর ঘ। 6 নম্বর এমসিকিউ, অ্যাসিড অপরাধ দমন আইনে নিম্নের কোন বিষয়টি 4 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে? দৃষ্টিশক্তি নষ্ট করা, মৃত্যু ঘটানো, শরীরের কোনো অঙ্গ বা গ্রন্থি নষ্ট করা, সবগুলো। মৃত্যু ঘটানো। 6 নং এমসিকিউ উত্তর খ মৃত্যু ঘটানো। 7 এমসিকিউ 7, গণ উপদ্রবের আদেশ জারি করার পর অপরাধী ব্যক্তি কি ধরনের পদক্ষেপ নেবেন? গণ উপদ্রবের আদেশ জারি করার পর অপরাধী ব্যক্তি কি ধরনের পদক্ষেপ নেবেন? আদেশ পালন করবেন, আদেশ পালন করবেন না, আদেশের বিরুদ্ধে কারণ দর্শাবেন, ঘ ক ও গ। ক গ হবে। ক ও ঘ। 7 নম্বর এমসিকিউ ঘ উত্তর ঘ। 8 নম্বর এমসিকিউ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু অপরাধীকে নিরাপত্তামূলক হেফাজত সংক্রান্ত ট্রাইব্যুনাল কর্তৃক আদেশ নিম্নের কোনটি সঠিক? ক কারাগারে রাখার আদেশ দিবেন, খ সরকারি কর্তৃপক্ষের হেফাজতের আদেশ হবে, গ কোনো ব্যক্তি বা সংস্থার হেফাজতে রাখা যাবে, ঘ খ ও গ। খ গ। খ ও গ। 8 নং এমসিকিউ উত্তর খ ও গ। এমসিকিউ 9, এসিড অপরাধ দমন আইনে 5 ধারার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? দৃষ্টিশক্তি নষ্ট করা, মৃত্যু ঘটানো, শরীরের কোনো অঙ্গ বা গ্রন্থি নষ্ট করা, ঘ ক ও গ। ক গ। 9 নম্বর এমসিকিউ অ্যান্সার ঘ ক ও গ। 10, গণ উপদ্রবের আদেশ জারি কিভাবে করতে হয়? সমনের ন্যায়, পরোয়ানার ন্যায়, ক্রোকের ন্যায়, সবগুলো। সমনের ন্যায়। সমনের ন্যায়। 10-এর এমসিকিউ উত্তর, 10-এর ক। এমসিকিউ 11, নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোন অপরাধের সহায়তার দণ্ড কি হবে? 1/3, অর্ধেক, সমান, দ্বিগুণ। অন। সমান। 11-র গ। 12 নম্বর এমসিকিউ, এসিড অপরাধ দমন আইনে অপরাধের সহায়তার শাস্তির ক্ষেত্রে কোনটি সঠিক? অপরাধটির দণ্ডের অর্ধেক, অপরাধটির নির্ধারিত দণ্ড, অপরাধ অপরাধটির দণ্ডের 1/3, অর্থদণ্ড। নির্ধারিত দণ্ড। ক। অপরাধটির নির্ধারিত যে দণ্ড থাকবে, যে সহায়তা করবে তিনিও সে একই দণ্ডে অপরাধী হবেন। 12-র খ, উপদ্রবকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, 4 ভাগে, 2 ভাগে, 5 ভাগে। দুই ভাগে স্যার, দুই ভাগে।
দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ ব্যক্তিগত উপদ্রব, আর দ্বিতীয় নাম্বারটি হলো গণ উপদ্রব। তাহলে 13-র উত্তর গ। 14 MCQ 14, নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতিতা নারীর ছবি বা পরিচয় প্রকাশ করা যাবে না কত ধারা? ধারা 14, ধারা 15, ধারা 12, ধারা 16। ক 14। ধারা 14। 15 নম্বর MCQ, এসিড অপরাধ দমন আইনে ক নামক একজন ব্যক্তি তার শত্রু খ এর ক্ষতি করার জন্য গ নামক ব্যক্তির দ্বারা মিথ্যা মামলা দায়ের করান। তাহলে এখানে ক এর শাস্তির ক্ষেত্রে কোনটি সঠিক? যাবজ্জীবন বিনাশ্রম কারাদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অনধিক 14 বছর সশ্রম কারাদণ্ড, অনধিক 7 বছর সশ্রম কারাদণ্ড। 7 বছর। অনধিক 7 বছর সশ্রম কারাদণ্ড। 15 নম্বর MCQ উত্তর ঘ। 16, দণ্ডবিধিতে কত প্রকার উপদ্রবের কথা বলা আছে? 11 প্রকার, 12 প্রকার, 13 প্রকার, 6 প্রকার। 11। 16 নম্বর MCQ উত্তর ক, 11 প্রকার। 17, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংক্ষুব্ধ ব্যক্তি রায়ের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে পারবে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, দায়রা আদালত, যে কোনো আদালত। হাইকোর্ট। হাইকোর্ট। 17-র খ। 18 নম্বর MCQ, এসিড অপরাধ দমন আইনে অর্থদণ্ড আদায় করার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? অপরাধীর নিকট হতে, অপরাধীর বিদ্যমান সম্পদ হতে, অপরাধীর মৃত্যু হলে রেখে দেওয়া সম্পদ হতে, সবগুলো। সবগুলো। 18-র ঘ, সবগুলো। 19 নম্বর MCQ, ফৌজদারি কার্যবিধি আইনের 132 ধারার নিরাপত্তা দাবির ক্ষেত্রে কয়টি বিষয় প্রমাণ করতে হবে? 3টি, 4টি, 5টি, 6টি? 4টি। 4টি বিষয় প্রমাণ করতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ট্রাইব্যুনাল কোন স্থানে বসবে? যে কোনো থানা এলাকায়, বড় থানা সদর এলাকা, থানা। সদর থানা এলাকায়। 20-এর গ, উত্তর গ। 21, এসিড অপরাধ দমন আইনে অপরাধী ব্যক্তির নিকট হতে অর্থদণ্ড সংশ্লিষ্ট জেলার কোন কর্মকর্তা আদায় করবেন? পুলিশ সুপার, জেলা কালেক্টর, থানার ওসি, মামলা তদন্তকারী কর্মকর্তা। জেলা কালেক্টর। 21-এর খ, জেলা কালেক্টর। 22 নম্বর MCQ, পুলিশের কোন পদের অফিসার সামরিক শক্তি তলব করতে পারেন? পুলিশ সুপার, ডিআইজি, পুলিশ কমিশনার, সবগুলো। পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার। কমিশনার। 22-এর গ। 23, শিশু নির্যাতন দমন আইনে অপরাধীর বিচার করার ক্ষেত্রে কতদিনের সময় নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে? 30 দিনের বেশি হবে না, 30 দিনের কম হবে না, 2 মাসের বেশি হবে না, 15 দিনের বেশি হবে না। 30 দিনে বেশি হবে না। 30 দিনের বেশি বেশি হবে না। হবে না। 23-এর ক। 24, এসিড অপরাধ দমন আইনে অপরাধের তদন্ত কত ধারা? 11। ধারা আর ধারা 18, ধারা 30-এর খ, ধারা 32। 11। ধারা 11, নারী শিশু নির্যাতন দমন আইনে অপরাধের তদন্ত কত ধারা? আঠারো মনে না আছে? স্যার? 28 না? নারী শিশু ধারা ও, 30-এর খ। ধারা 18, নারী শিশু আর অস্ত্র আইন 30-এর খ।
অস্ত্র আইনের 30-এর খ, অপরাধের তদন্ত। অপরাধের তদন্ত। আর সামনে পড়তেছি মাদকদ্রব্য। মাদকদ্রব্য অপরাধের তদন্ত সম্ভবত 31 ধারা। বেআইনি সমাবেশ। MCQ 25, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ নিম্নের কোন পুলিশ অফিসার দিতে পারেন? ক এসআই, ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গ যে কোনো পুলিশ অফিসার, ঘ ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন। কিন্তু কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো দলের অধিনায়ক থানার এএসআই অথবা এসআই যদি হয় এবং PRB 201 বিধি এবং ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-এর 1-এর ধারা মোতাবেক যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকেন, সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেআইনি সমাবেশ সংক্রান্ত কোনো তথ্য দিয়ে সেই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য একজন এএসআই অথবা একজন সাব ইন্সপেক্টর মৌখিক আদেশ দিয়ে ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-এর 1-এর PRB 201 বিধি। 26 নম্বর MCQ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুদ্ধদ্বার কক্ষে বিচার হবে নিম্নের কোন অপরাধের? যৌতুক, ধর্ষণ, অপহরণ, ক ও গ। ধর্ষণ হবে। ধর্ষণ। 26-এর খ। 27, এসিড অপরাধ দমন আইনে মামলার শুনানি শুরু হলে বিচার পদ্ধতির ক্ষেত্রে কোনটি সঠিক? প্রতি কর্মদিবসে একদিন পর পর চলবে, 1 সপ্তাহ চলবে, 1 মাস চলবে, প্রতি কর্মদিবসে একটানা চলবে? প্রতি কর্মদিবসে একটানা চলবে। ঘ। এর ঘ। 28, জেলা ম্যাজিস্ট্রেট মুচলেকা বাতিলের আদেশ দিতে পারেন কোন ক্ষেত্রে? আদেশটি উচ্চতর আদালতের হলে, আদেশ নিম্ন আদালতের হলে, আদেশটি হাইকোর্টের হলে, সবগুলো? নিম্ন আদালতের হলে। 28 খ। নিম্ন। 29, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধের বিচার কোথায় হবে? ম্যাজিস্ট্রেট আদালতে, দায়রা আদালতে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে? নারী শিশু দিছি স্যার, এটা কি হয়েছে? নারী শিশু ট্রাইব্যুনাল। 30-এর ঘ, নারী শিশুর যত বিচার হবে, যত অপরাধ আছে নারী শিশু সংক্রান্ত সকল অপরাধের বিচার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হবে, নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী। 30 নম্বর MCQ, শান্তি রক্ষা ও সদাচরণের অপরাধের ক্ষেত্রে অনুসন্ধান করার পর প্রমাণিত না হলে করণীয় কি? মুচলেকা সম্পাদন করতে হবে, জামানত গ্রহণ করতে হবে, পরোয়ানা ইস্যু করতে হবে, অব্যাহতি দিতে হবে? অব্যাহতি দিতে হবে। 30-এর ঘ, অব্যাহতি দিতে হবে। 31, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সকল অপরাধের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? অপরাধ আমলযোগ্য, আপসযোগ্য, জামিনযোগ্য, আমলের অযোগ্য? আমলযোগ্য। আমলযোগ্য। 30 নম্বর MCQ, এসিড অপরাধ দমন আইনে আসামিকে সাক্ষ্য হিসেবে গণ্য করা যায় কখন? দ্রুত বিচার শেষ করার জন্য, আসামিকে বাঁচানোর জন্য, ন্যায় বিচারের জন্য, একটিও নয়? ন্যায় বিচারের জন্য। 32-এর গ। 33, পর্যাপ্ত কারণ থাকলে অপরাধী ব্যক্তিকে হাজিরা হতে ব্যক্তিগতভাবে রেহাই দেয়া যায় কত ধারা? ধারা 112, ধারা 113, ধারা 114, ধারা 116? 116। 31-এর ঘ। 39, 39 আসলে কোথা থাকে? নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষকের নিকট হতে যে অর্থ আদায়ের ক্ষেত্রে কোনটি সঠিক? ধর্ষকের আত্মীয়র দাবি প্রাধান্য পাবে, ক্ষতিপূরণের দাবি প্রাধান্য পাবে? ক ও খ, একটিও না? এটা একটিও না দিদি, এটা কি হবে?
ক্ষতিপূরণের দাবি, অর্থাৎ ট্রাইব্যুনাল যখন ক্ষতিপূরণ দেওয়ার জন্য অপরাধী ব্যক্তির নিকট থেকে অর্থ আদায় করবেন, সেই অর্থের উপরে যদি অন্য কোনো ব্যক্তির হক থাকে বা অন্য কোনো ব্যক্তি যদি কোনো প্রকার কোনো কিছু দাবি করেন, তাহলে সেই দাবি উপেক্ষা করে ক্ষতিপূরণের জন্য ক্ষতিপূরণের দাবি প্রাধান্য পাবে। ওই ব্যক্তির নিকট থেকে ক্ষতিপূরণের অর্থ সর্বপ্রথম আদায় করতে হবে। এই আদায়ের পর যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি হতে অন্যান্য দাবি পূরণ করা যাবে। তাহলে ৩৯-এর যে বিষয়টি আছে ক্ষতিপূরণের দাবি প্রাধান্য পাবে। ৩৪ নম্বর এমসিকিউ, এসিড অপরাধ দমন আইনে মামলার ক্ষেত্রে কোনটি সঠিক? আমলযোগ্য, অপসযোগ্য, অজামিনযোগ্য, সবগুলো? ভুল হইতেছে নাম্বার 33 পর 39 সবগুলো। পর 34। ৩৪-এর ঘ সবগুলো। ৩৫, শান্তিরক্ষার মুচলেকা সম্পাদনের ক্ষেত্রে অপরাধী ব্যক্তি যদি আদালতে উপস্থিত থাকে তাহলে কি পদ্ধতি অবলম্বন হবে? আদেশটি পড়ে শোনাতে হবে, আদেশটি বুঝিয়ে দিতে হবে, আদেশটি তাকে দেখাতে হবে। ক ও খ। ক খ। ক ও খ। ৩৫-এর ঘ। ৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের ফলে জন্মলাভকারী শিশুর ব্যয়ভার কে বহন করবে? মাতা, পিতা, রাষ্ট্র? ক ও খ। রাষ্ট্র। ৩৬-এর গ, এসিড অপরাধ দমন আইনে আসামি অনুপস্থিত থাকলে কতদিনের সময় নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে? ১৫ দিন, ৩০ দিনের কম নয়, ৩০ দিন, ১৫ দিনের বেশি নয়। 15 দিনের বেশি নয়। ১৫ দিনের বেশি নয়। এসিড অপরাধ দমন আইনে ১৫ দিনের বেশি নয়। ৩৮ নম্বর এমসিকিউ, রাষ্ট্রদ্রোহমূলক অপরাধী ব্যক্তির নিকট হতে কতদিনের জন্য মুচলেকা সম্পাদন করা যাবে? অনধিক ১ বছর, অনধিক ২ বছর, অনধিক ৩ বছর, অনধিক ৪ বছর? 1 বছর। ৩৮-এর ক। ৩৯, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে শিশুর অঙ্গহানি করার শাস্তি কত ধারা? ধারা ৯, ধারা ১০, ধারা ১১, ধারা ১২? 12। ধারা ১২। ৪০ নম্বর এমসিকিউ, এসিড অপরাধ দমন আইনে আসামি আদালতে হাজির হয়ে জামিনে মুক্তি নিয়ে পলাতক হলে বিচারের জন্য নিম্নের কোন ক্ষেত্রটি তার জন্য প্রযোজ্য হবে? হাজির হওয়ার জন্য সমন দিতে হবে, পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, অনুপস্থিতিতে বিচার করতে হবে, আদালতে হাজির করে বিচার করতে হবে। অনুপস্থিত বিচার করা যাবে। ৪০-এর গ। ৪১ নম্বর এমসিকিউ, দণ্ডিত হওয়ার পর মুচলেকা সম্পাদন করা হলে আপিল করার পর দণ্ড বাতিল হলে মুচলেকার বিষয় কোনটি সঠিক? কার্যকরী থাকবে, বাতিল হবে, সাময়িক স্থগিত হবে? খ ও গ। বাতিল হবে। অর্থাৎ দণ্ড যদি হয় তাহলে আপিল করলে, দণ্ড যদি বাতিল হয় তাহলে মুচলেকার যে বিষয়টি থাকবে মুচলেকা অটো বাতিল বলে গণ্য হবে। ৪১-এর খ। ৪২, নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুক সংক্রান্ত অপরাধ কোনটি? মৃত্যু ঘটানো, গুরুতর আঘাত, সাধারণ জখম, সবগুলো? সবগুলো। ৪২ ঘ। ৪৩ নম্বর এমসিকিউ, এসিড অপরাধ দমন আইনে মামলা তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল কোনো ব্যক্তির জবানবন্দি ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ করা প্রয়োজন, তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তির জবানবন্দি কোথায় লিপিবদ্ধ করবেন? অপরাধের ঘটনাস্থলে, যথাযথ কোনো স্থানে, সাক্ষীর বাড়িতে? ক ও খ। ক খ। ক ও খ। অর্থাৎ অপরাধের ঘটনাস্থলে,
অথবা ম্যাজিস্ট্রেট যেখানে সুবিধাজনক মনে করবেন, অথবা যথাযথ কোনো স্থানে সাক্ষীর জবানবন্দি তিনি লিপিবদ্ধ করতে পারেন। এসিড অপরাধ দমন আইনে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধকরণ ধারা কত? ধারা মনে আছে? কে বলতে পারবেন ধারা কত? নারী শিশুর জবানবন্দির যে ধারা, তার থেকে 3 বিয়োগ দিতে হবে। নারী শিশুর 22 19। আর 19। 22 আর 3 19। 19 আর 3 22। 44 নম্বর এমসিকিউ। যে স্থান তল্লাশি করতে হবে ম্যাজিস্ট্রেট ক্ষমতাবান, যে স্থান তল্লাশি করতে ম্যাজিস্ট্রেট ক্ষমতাবান, সেই স্থান তল্লাশি করতে ম্যাজিস্ট্রেট কি আদেশ দিতে পারেন? সমন, গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া, তল্লাশি পরোয়ানা। তল্লাশি পরোয়ানা। 44-এর ঘ, তল্লাশি পরোয়ানা। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে স্থান তল্লাশি করতে পারেন, সেই স্থান তল্লাশি করার জন্য তিনি তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। 45, নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুক অপরাধের সর্বোচ্চ শাস্তি কত ধারা? মৃত্যুদণ্ড। কত ধারা না, কত হবে, কত? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম মৃত্যুদণ্ড। কারাদণ্ড, 14 বছর কারাদণ্ড একটিও নয়। মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। তো দণ্ড 45-এর ক। 46, এসিড অপরাধ দমন আইনে সাক্ষীর উপস্থিতির জন্য সমন প্রেরণের ক্ষেত্রে কোনটি সঠিক? থানায় প্রেরণ করতে হবে, সাক্ষীকে এক কপি দিতে হবে, পুলিশ কমিশনারকে কপি দিতে হবে, সবগুলো। 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 45 ঘ। 47, কোন ধরনের ব্যক্তি সাক্ষী হতে পারবে না বা সাক্ষী হিসাবে গণ্য করা যাবে না? স্থানীয় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, যার দুর্নাম আছে, যার দুর্নাম নাই। যার দুর্নাম নাম আছে। আছে। যার দুর্নাম দুর্নাম। আছে। 47-এর গ। 47-এর গ। 48, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষিতা শব্দের প্রতিস্থাপক শব্দ কোনটি? ধর্ষিতা নারী, ক্ষতিগ্রস্ত নারী, ধর্ষণ শিকার নারী, ক ও গ। ধর্ষণের শিকার নারী। ধর্ষণের শিকার নারী। 48-এর গ। 49, এসিড অপরাধ দমন আইনে নিরাপত্তামূলক হেফাজতের নির্দেশ কে দিতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, ট্রাইব্যুনাল, আদালত। ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল। 49-এর গ। 50, তল্লাশি করার ক্ষেত্রে কোন ব্যক্তিকে সাক্ষী করা যাবে? তল্লাশির এলাকার 2 জন বা ততোধিক ব্যক্তিকে, অন্য এলাকার ব্যক্তিকে সাক্ষী করা যাবে, থানার আশেপাশের ব্যক্তিকে সাক্ষী করা যাবে, সবগুলো। ও। কোনটা? ক। ক। তল্লাশি এলাকার তল্লাশি দুজন এলাকা 2 জন বা ততোধিক ব্যক্তি। ক। এমসিকিউ শেষ। 50টি। কার কয়টি হয়েছে বলেন? আমার হয়েছে 49টা মনে হয়। জাকারিয়া ভাই, আপনার 49টি। রিমার কয়টি? 47টা। হ্যাঁ। 47 স্যার। এনামুল ভাই, আপনার কয়টি? 45টা হয়েছে স্যার। রাকিব শেখ। স্যার পরীক্ষা দেওয়া হয়নি, একটু ব্যস্ত ছিলাম স্যার। এর ব্যস্ততা, 30 মিনিট সময় দিতে পারেন নাই? দেখি স্যার কালকে দিবনি। কার কোনটা কোনটা ভুল গেছে বলেন? 4 নাম্বার ভুল হয়েছে। 4 নম্বর প্রশ্নটা কি ছিল?
নাম্বার প্রশ্নটা কি ছিল বলেন? চার নাম্বার ছিল ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিলে কোন আইনে অপরাধের বর্ণনা করা হয়েছে? কোন আইনের অপরাধের বর্ণনা করা হয়েছে? দণ্ডবিধি অপরাধের। দ্বিতীয় তফসিলে যত অপরাধ আছে সকল অপরাধ দণ্ডবিধির অপরাধ। দণ্ডবিধির অপরাধের কথা বর্ণনা করা আছে। আর কোনটা ভুল হয়েছে? আর আমার মনে হয়েছে হচ্ছে 20 নাম্বার। বেশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ট্রাইব্যুনাল কোন স্থানে বলবে? সদর থানা এলাকায়। সদর থানা এলাকায়। আর কোনটা? আর হচ্ছে 34 নাম্বার। 34। অ্যাসিড অপরাধ দমন আইনে মামলার ক্ষেত্রে কোনটি সঠিক? আমলযোগ্য, অপসযোগ্য, অজামিনযোগ্য। সবগুলো। সবগুলো। আর কোনটা? হ্যাঁ, সবগুলোই কি করে হলো? এটা। সবগুলোই। আর একটা হচ্ছে 48। 48। জি স্যার। ধর্ষণের ওরা শিকার। হচ্ছে ভুলের মেরে দিচ্ছে স্যার। হ্যাঁ, এইগুলা ভুলই সাধারণত হয়, সেই জন্যই বলি যে পরীক্ষা দেন, পরীক্ষা দেন, পরীক্ষা দেন। যত পরীক্ষা দেবেন তত ভুল ধরা পড়বে, কোন জায়গায় ভুল হলো, কিভাবে আসলে আমাদের ভুলগুলা হয়, এগুলো পরীক্ষা দিলেই বোঝা যায়। এটা আপনাদেরকে স্যার আমি জানা লিখে জিনিস, এটা ভুলে ভুলে দিয়ে দিচ্ছে। আর ওই যে আ- আপোষযোগ্য ওটা বুঝতে পারেনি, ওটা এমনিতেই মানে না জানেই ভুল করছে। আর এটা তো একবারে জানা শুনে ভুল করে দিচ্ছে, ভুলে নিচের দা লেখাবার দিয়ে উপরের দা দিয়ে সব মেরে দিচ্ছে। পরীক্ষা দেন, লিখিত পরীক্ষা দেন, এমসিকিউ পরীক্ষা দেন। ভুলটা আসলে কিভাবে হয়, যে জানা জিনিস, একটা জানা জিনিস আপনার আমার সবার কিভাবে ভুল হয়, কেন হয়? মানুষ তো সবাই জানে, সবাই তো জানে, সবাই প্রাইভেট পড়ে, সবাই জানে। তাহলে ভুল কেন হয়? কেন আপনার সর্বোচ্চ হাইস্ট মার্ক 42, 43 ওঠে, 50-এ তো 85 ওঠার কথা, কেন ওঠে না? এই যে আমরা তাড়াহুড়া করি, আমরা তাড়াহুড়া করি, মনে করি যে সবই ঠিক আছে, তার ভিতরে দেখা যায় যে 2টা, 3টা, 4টে ভুল থেকে যায়। আর পরীক্ষার হলে যখন যাবেন, যখন পরীক্ষা দেবেন, যখন পরীক্ষার হলে ঢুকবেন, পরীক্ষা যখন দেবেন, তখন এমনি দেখবেন যে হাত পা কাঁপতেছে। আপনি পারেন, ছাত্র ভালো, ছাত্রী ভালো, কিন্তু আপনার অটো হাত পা কাঁপবে। তখন এমনিতেই দেখা যাবে যে আপনার শরীর ঘামা যখন শুরু করবে, তখন দেখবেন যে অটো দিয়ে একটা এমনি ভুল হয়ে গেছে। জানেন, সবই জানেন, কিন্তু ভুল হয়ে গেছে। এনামুল ভাই, কোন কোন প্রশ্ন আপনার ভুল হয়েছে বলেন? আমার স্যার 23, 24, 23, 24। 24। সবাইকে দুইটা একসাথে। হ্যাঁ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধীর বিচার করার ক্ষেত্রে কতদিনের সময় নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে? কোনটি বলেন? 15 দিনের বেশি হবে না। 15 দিনের বেশি হবে না। হ্যাঁ। 15 দিনের বেশি হবে না না স্যার, নাকি? 30 দিনের বেশি হবে না। দিনের বেশি। 30 দিনের বেশি হবে না। এসিড অপরাধ দমন আইনে 15 দিন, এসিড অপরাধ দমন আইনে 15 দিনের বেশি হবে না। এগুলাই সাধারণত ভুল হয়, এগুলাই ভুল হয়। আর 24 নম্বর এমসিকিউ, এসিড অপরাধ দমন আইনে অপরাধের তদন্ত কত ধারা? অপরাধের তদন্ত কত ধারা বলেন? 11। 11 ধারা। এসিড অপরাধ 11, নারী শিশু 18, অস্ত্র আইনে ধারা 30-এর কত? খধারা। ধারা 30-এর খ। ধারা 30-এর খ। অস্ত্র আইনে ধারা 30-এর কতে কি বলা আছে? আপনারা পড়েন? অস্ত্র গোলাবারুদ বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। অস্ত্র আইনে ধারা 30-এর ক, অস্ত্র আইনে ধারা 30-এর ক, বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন।
এটুক করে মনে রাখলেও তো হয়। অস্ত্র আইনের এক ধারা, পরিস্থিতি একের ক, একের খ, এই করা যাবে না, এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এই ধারা 5, ধারা 4-এর সংজ্ঞা, ধারা 5 উৎপাদন, বিক্রয়, প্রদর্শন নিষেধ, ধারা 6 আমদানি রপ্তানি, ধারা 7 গুদামজাতকরণ, ধারা 10 পরিবহন, ধারা 11 তল্লাশি ঘাঁটি, ধারা 12 বিনা পরোয়ানায় গ্রেফতার, ধারা 13 বহন, ধারা 14 নিয়ন্ত্রণে রাখা, ধারা 15 আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে রাখা, নিষেধ করতে পারেন গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে, ধারা 16 ডিলার বা থানায় জমা, ধারা 17 নিষেধ, ধারা 18তেও নিষেধ বা সাময়িকভাবে স্থগিত বা বাতিল করা যায়, ধারা 19 শাস্তি, ধারা 19 শাস্তি, ধারা 20 কত বর্ধিত শাস্তি। এগুলো আপনারা যদি এভাবে যদি মনে না রাখেন, যদি পড়তে না পারেন, তাহলে তো সমস্যা। পরীক্ষার হলে গেলে তো পরীক্ষার হলে যখন যাবেন, যখন প্রশ্ন দেখবেন, তখন এমনি দেখবেন যে 100 ভাগ জানা জিনিস 80 ভাগে অলরেডি চলে আসছে। জানেন 100 ভাগ, তখন 80 ভাগ মনে পড়বে পরীক্ষার হলে গেলে। আমার কথা বুঝতে পারছেন? দৈনিক পড়তে হবে, দৈনিক। আমি বলি এই 2বার ক্লাসের পাশাপাশি সর্বনিম্ন 1 ঘন্টা লিখতে হবে, সর্বনিম্ন 1 ঘন্টা লিখতে হবে। যখন লিখবেন, 1 ঘন্টা যখন লিখবেন, তখন মনে করবেন যে না, এইবার ঠিক আছে, এইবার পড়াশোনা ঠিক আছে। যাই হোক, প্রত্যেক শুক্রবার ইনশাল্লাহ লিখিত পরীক্ষা নেব, আর শনিবার রাত্রে ওই লিখিত পরীক্ষা আর এমসিকিউ পরীক্ষার বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। কথা বুঝতে পারছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর আগে পড়ছিলাম ধারা 145 পর্যন্ত। আজকে রিভাইজ করার মতো সময় নাই, আজকে আমরা 3টা ধারা পড়ব। শর্ট ধারা, 3টা ধারা। ধারা 146, ধারা 147, ধারা 148। ধারা 146, ধারা 146, বিরোধীয় বিষয় প্রয়োগ করার ক্ষমতা। অর্থাৎ পানি ও জমি নিয়ে যে বিরোধটার সৃষ্টি হয়, সেই বিরোধীয় বস্তু বা বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট বা যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই বিষয়টি প্রয়োগ করতে পারেন বা প্রয়োগ করার জন্য আদেশ দিতে পারেন বা প্রয়োগ করতে ক্ষমতাবান বা ক্ষমতা প্রাপ্ত। ধারা 146-1। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন বিরোধীয় বস্তুতে কোনো পক্ষই দখলদার ছিল না, অর্থাৎ 145-4 ধারায় যখন অনুসন্ধান করা হবে, 145-4 উপধারা অনুসারে যখন অনুসন্ধান করা হবে, সেই অনুসন্ধান করার পর যদি ম্যাজিস্ট্রেট যদি অনুসন্ধান করার পর মনে করেন কোনো পক্ষই, দুই পক্ষের কোনো পক্ষই, রহিমের পক্ষ বা করিমের পক্ষ কোনো পক্ষই দখলে ছিল না, অর্থাৎ কোন পক্ষই দখল স্থির করতে পারে নাই, বা কোন পক্ষ দখলে ছিল সেই বিষয়টি ম্যাজিস্ট্রেট স্থির করতে পারে নাই, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি চায় ওই বিরোধী বস্তু প্রয়োগ করতে পারেন। ধারা 146-1। ধারা 146-1 আসলে ক্রোক কত ধারা? ধারা 88। ধারা 88-তে ক্রোকের বিষয় বর্ণনা করা আছে। অস্থাবর সম্পত্তি এবং স্থাবর সম্পত্তি ক্রোক, ধারা 88। ধারা 146-2, প্রকৃত সম্পত্তিতে ম্যাজিস্ট্রেট রিসিভার নিয়োগ করতে পারেন। স্থাবর অস্থাবর সম্পত্তি ধারা 88-র 3-এর খ ও 3-এর গতে বলা, 3-এর খ ও 4-এর খতে বলা হয়েছে রিসিভার নিয়োগ করতে হবে। রিসিভারটা কে নিয়োগ করবেন? জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন। কিন্তু দেওয়ানি মামলা সংক্রান্ত, অর্থাৎ জমি জমা সংক্রান্ত যে মামলাগুলো হয়, সেগুলো সাধারণত দেওয়ানি মামলা হয়। এই দেওয়ানি মামলার ক্ষেত্রে রিসিভারটা আসলে কে নিয়োগ করবেন? দেওয়ানি আদালতে যখন মামলা হবে, অবশ্যই দেওয়ানি আদালত সেই সম্পত্তি ক্রোক করা হলে ক্রোকের জন্য রিসিভার নিয়োগ করতে পারবেন দেওয়ানি আদালত যখন রিসিভার নিয়োগ করবেন, তখন জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক যে রিসিভার নিয়োগ করা হবে, সেই রিসিভার দেওয়ানি আদালতের নিয়োগকৃত রিসিভারকে তার ক্ষমতা অর্পণ করবেন, অথবা যা কিছু তার দখলে ছিল বা তার নিয়ন্ত্রণে ছিল সবকিছু তিনি দেওয়ানি আদালতের রিসিভারকে বুঝিয়ে দিবেন। ধারা 146-2।
তাহলে ধারা 146-এর 1, ম্যাজিস্ট্রেট যদি অনুসন্ধান করার পর মনে করেন কোন পক্ষই বিরোধী বস্তুতে দখলদার ছিল না, তাহলে সেই বিরোধী বস্তুতে তিনি রিসিভার নিয়োগ করে রিসিভার নিয়োগ করতে পারেন। এবং সেই বিরোধী বস্তুতে যদি কোনো মামলা হয়, তাহলে সেই মামলা যদি দেওয়ানি আদালতে চলে, তাহলে দেওয়ানি আদালত নতুন করে রিসিভার নিয়োগ করবেন এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা নিয়োগকৃত যে রিসিভার থাকবেন তিনি দেওয়ানি আদালতের রিসিভারের নিকট ক্ষমতা অর্পণ করবেন। ধারা 146-এর 1 ও 2। ধারা 147, স্থাবর সম্পত্তি ব্যবহারের অধিকার সম্পর্কে বিরোধ। আমরা 145 ধারায় কি বলছিলাম? দুই সম্পত্তি, জমি ও পানি সংক্রান্ত বিরোধ। এটা কি বিরোধ? আপনার দখল নেওয়া বিরোধ, অর্থাৎ আমার সম্পত্তি ওর সম্পত্তি। আর 147 ধারায় বলা হয়েছে স্থাবর সম্পত্তি ব্যবহারের অধিকার নিয়ে বিরোধ, অর্থাৎ কে ব্যবহার করতে পারবে, কে করতে পারবে না। অর্থাৎ একজনের জায়গায় যদি আরেকজন ব্যবহার করে, সেই ব্যবহার করতে করতে সেই জায়গার উপর একটা অধিকার জন্মায় যায়। এখন ওই ব্যক্তি যদি মনে করেন যে না, আমি এই জমির ব্যবহার করতে দেবো না, সেই ক্ষেত্রেই বিরোধ হওয়ার সম্ভাবনা থাকে। এই বিরোধটা হলো ধারা 147। ধারা 147-এর 1, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনো তথ্যের ভিত্তিতে বা অন্য কোনো মাধ্যমে যদি জানতে পারেন যে তার এখতিয়ারধীন এলাকার ভিতরে, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে বলা আছে পুলিশ রিপোর্ট বা অন্য কোনো ব্যক্তি বা জেলা ম্যাজিস্ট্রেট যদি সফরকালীন বা অন্য কোনো ভাবে যদি জানতে পারেন তার এখতিয়ারধীন এলাকার ভিতরে কোথাও জমি বা পানি ব্যবহারের অধিকার নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে, যা শান্তিভঙ্গ হতে পারে বা আইন শৃঙ্খলার অবনতি করতে পারে, সেক্ষেত্রে উভয় পক্ষকে হাজির হতে বলবেন এবং লিখিতভাবে বিবৃতি পেশ করতে বলবেন। ধারা 145-এর 1 যে কথাটি বলা আছে, ধারা 147-এর 1 সেম কথাটি বলা আছে। দিয়ে বলা হয়েছে অধিকারের যে দাবি আছে, যে ব্যক্তি অধিকারের দাবি করেন, অধিকারের দাবি যদি সত্য হয়, তাহলে যে ব্যক্তি উপদ্রব করবেন সেই ব্যক্তিকে উপদ্রব করতে ম্যাজিস্ট্রেট নিষেধ করে দেবেন। আর 3 বলা হয়েছে যদি অধিকারের দাবি মিথ্যা হয়, তাহলে অধিকার প্রয়োগ নিষিদ্ধ করবেন। অর্থাৎ যে ব্যক্তি অধিকার প্রয়োগ করে সেই ব্যক্তির অধিকারের দাবি যদি মিথ্যা হয়, তাহলে সেই ব্যক্তি আর পুনরায় অধিকার দাবি করতে পারবেন না, বা ওই অধিকার তিনি প্রয়োগ করতে পারবেন না, বা ওই জায়গাটা তিনি ব্যবহার করতে পারবেন না। ধারা 147-এর 3। তাহলে ধারা 147-এ বলা হয়েছে যদি পানি ও জমি ব্যবহারের অধিকার নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট কি করবেন? দুই পক্ষকে তার নিকট হাজির হওয়ার জন্য নির্দেশ দেবেন এবং ওই দুই পক্ষের কি কি বিষয় আশয় বলার আছে তাদের বলার জন্য ম্যাজিস্ট্রেট একটা সুযোগ দেবেন। সেই সুযোগ দেওয়ার পরে যে বিষয়টি দাবি করা হয়, অধিকারের বিষয়টি যদি আসলে সত্য হয়, তাহলে যে ব্যক্তি অধিকার দাবি করেন তিনি সেই অধিকারের বিষয়টি সত্য যদি হয়, তাহলে উপদ্রব যে করেন তাকে নিষেধ করে দেবেন। আর দ্বিতীয় বিষয়টি হলো যদি অধিকারের দাবি যদি মিথ্যা হয়, অর্থাৎ মিথ্যা যদি দাবি করেন, তাহলে তিনি আর পুনরায় অধিকার প্রয়োগ করতে পারবেন না, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট নিষিদ্ধ করতে পারেন। ধারা 146-এ বলা হয়েছে প্রয়োগ করা যাবে, রিসিভার নিয়োগ করা যাবে। ধারা 147-এ বলা হয়েছে জমি ও পানি ব্যবহারের অধিকার নিয়ে যদি কোনো গন্ডগোল হয়, ঝুট ঝামেলা হয়, সেক্ষেত্রে দুই পক্ষকে ম্যাজিস্ট্রেট হাজির হওয়ার জন্য নির্দেশ দিবেন। এই সংক্রান্ত অপরাধ কিন্তু গ্রাম অঞ্চলে বেশি হয়ে থাকে। একজনের জমি আরেকজন ব্যবহার করে, পরে একজন ব্যবহার করতে দেয় না, দুই পক্ষের মাঝে গন্ডগোল লাগে। এই সংক্রান্ত গন্ডগোল যখন হয়, তখন জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? দুই পক্ষকে তার নিকট ডাকতে পারেন এবং তাদের বিষয় আশয় শুনতে পারেন। যদি ঘটনা সত্য হয়, তাহলে যে ব্যক্তি উপদ্রব করবে তাকে উপদ্রব করতে নিষেধ করবেন। আর অধিকারের ঘটনা যদি মিথ্যা হয়, তাহলে কি করবেন? যে ব্যক্তি অধিকার প্রয়োগ করেন তিনি পুনরায় অধিকার প্রয়োগ করতে পারবেন না, তাকে জেলা ম্যাজিস্ট্রেট নিষিদ্ধ করে দেবেন। ধারা 147-এর 3। ধারা 148, ধারা 148 সরেজমিনে অনুসন্ধান। এখানে 145 ধারা থেকে 147 ধারার যে বিষয়গুলো আছে, এই সকল বিষয়ে ম্যাজিস্ট্রেট সরেজমিনে অনুসন্ধান করতে পারেন। ধারা 148-এর 1, ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার অধস্তন দ্বারা সরেজমিনে বিরোধী বিষয় অনুসন্ধান করতে পারেন বা করাতে পারেন। অনুসন্ধানের ব্যয় কে বহন করবে তা নির্ধারণও করতে পারেন। অর্থাৎ এই অনুসন্ধানের ক্ষেত্রে যে ব্যয়ভার হবে, সেই ব্যয়ভারটা কে বহন করবে তা জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করতে পারেন। ধারা 148-এর 1। ধারা 148-এর 2,
অনুসন্ধানের রিপোর্ট সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, অর্থাৎ এখানে 148-এর 1 উপধারা মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট নিজে অনুসন্ধান করবেন অথবা তার অধস্তন দ্বারা অনুসন্ধান করাবেন। তার অধস্তন অর্থাৎ তার অধস্তন যদি অনুসন্ধান করে সেক্ষেত্রে তিনি নির্দেশনা দেখিয়ে দিতে পারেন যে এইভাবে তুমি এই বিষয়টি অনুসন্ধান করো এবং অনুসন্ধান করার পরে একটি রিপোর্ট দাখিল করো। তাহলে ধারা 148-এর 2 সেই রিপোর্টটি অনুসন্ধান করার পর অধস্তন ম্যাজিস্ট্রেট বা তিনি নিজেই যে রিপোর্টটি দেবেন সেই রিপোর্টটি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 148-এর 2। ফৌজদারি কার্যবিধি আইনের 145, 146 ও 147 ধারা অনুসারে কার্যক্রমের ক্ষেত্রে ব্যয়কে বহন করবে, অর্থাৎ এখানে উকিলের ব্যয়, ম্যাজিস্ট্রেটের ব্যয়, সাক্ষীর ব্যয়, এই সকল ব্যয় যে হবে এই ব্যয়ভারকে বহন করবে তা আদালত নির্ধারণ করে দেবে। ধারা 148-এর 3। ধারা 148-এর 3। ধারা 146, বিরোধী বস্তু ম্যাজিস্ট্রেট ক্রোক করে আদেশ দিতে পারেন, সেই সাথে ম্যাজিস্ট্রেট রিসিভার নিয়োগ করতে পারেন। ধারা 147-এর 1-এ বলা হয়েছে যে বিষয়টি নিয়ে বিরোধ হয় সেই বিষয়টি যে বিষয়টি নিয়ে বিরোধ হয়, অধিকার ব্যবহারের অধিকার নিয়ে বিরোধের সৃষ্টি হয়, সেই বিষয়টি মীমাংসা করার জন্য ম্যাজিস্ট্রেট দুই পক্ষকে তার কাছে ডাকতে পারেন এবং তাদের বিষয়ে লিখিত স্ব-স্ব বক্তব্য পেশ করার জন্য বলতে পারেন। দিয়ে বলা হয়েছে অধিকারের দাবি যদি আসলে সত্য হয়, যে ব্যক্তি অধিকার প্রয়োগ করেন তার অধিকার যদি আসলে সত্য হয় তাহলে উপদ্রব যে ব্যক্তি উপদ্রব করেন অর্থাৎ গন্ডগোল করার চেষ্টা করেন সেই ব্যক্তিকে গন্ডগোল করা থেকে বিরত রাখার জন্য ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারেন। আর অধিকারের দাবি যদি মিথ্যা হয়, যে ব্যক্তি অধিকার প্রয়োগ করতে চায় বা অধিকারের দাবি পেশ করেন সেই ব্যক্তির অধিকার যদি মিথ্যা হয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেট তাকে পুনরায় অধিকার প্রয়োগে নিষিদ্ধ করতে পারেন। ধারা 148, সরেজমিনে অনুসন্ধান। এখানে অনুসন্ধান কে করবেন? অনুসন্ধানটা আসলে কে করবেন? জেলা ম্যাজিস্ট্রেট করবেন অথবা তিনি অধস্তন দ্বারা অনুসন্ধান করাবেন। যখন অনুসন্ধান করাবেন তিনি অধস্তনকে দিক নির্দেশনা দেবেন যে আপনি এইভাবে 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 এই বিষয়টি অনুসন্ধান করবেন এবং অনুসন্ধান করার পর 148-এর 2 উপধারা মোতাবেক একটি রিপোর্ট পেশ করবেন। সেই রিপোর্টটি সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য বা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এখানে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যাবেন, সাক্ষী হাজির হবেন, উকিলের ব্যয়ভার যাবতীয় এই যে ব্যয়ভার থাকবে এই সকল ব্যয়ভারের ক্ষেত্রে এই ব্যয়ভারকে বহন করবেন তা আদালত নির্ধারণ করে দেবেন। ধারা 148-এর 3। তো ধারা 146 থেকে ধারা 148 বুঝতে কারো কোনো সমস্যা আছে? স্যার রিসিভারটা কি? রিসিভার হুম। রিসিভারটা আসলে কোনো বস্তু যখন ক্রয় করা হয় সেটা অস্থাবর হোক বা স্থাবর সম্পত্তি হোক, ঠিক আছে, সেই সম্পত্তিটা দেখভাল করার জন্য একজন লোককে নিয়োগ করা হয়। এই লোকটা নিয়োগ করেন কে? আদালত। ঠিক আছে, যে রহিমের একটা জমি ক্রয় করা হইলো, এই ক্রয় যখন করা হবে এই জমিটার দেখাশোনা করার জন্য একজন রিসিভার নিয়োগ করতে পারবেন আদালত। আদালতের রিসিভারটা ওই তার কোনো কর্মচারীকে দিতে পারেন অথবা সংশ্লিষ্ট এলাকার কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারেন অথবা আদালত যেরূপ ইচ্ছা মনে করবেন সেরূপ কোনো ব্যক্তিকে ওই দায়িত্বটা দিতে পারবেন। এখানে রিসিভারের কাজ হলো ওই যে সম্পত্তি ক্রয় করা হয়েছে সেটা স্থাবর হোক অথবা অস্থাবর সম্পত্তি হোক সেই সম্পত্তিটি তিনি তার নিজ দায়িত্বে রাখবেন যেন কোনো প্রকার কোনো 19-20 না হয়। এটাই হলো রিসিভারের দায়িত্ব। ঠিক আছে? ঠিক আছে স্যার। আর কোনো প্রশ্ন আছে? এ বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে, শরীরটা একটু খারাপ, তারপরে ইনশাল্লাহ চেষ্টা করব সকালবেলা 7টা 20 মিনিট সবাই ইনশাল্লাহ ক্লাসে থাকার চেষ্টা করবেন, আমি ইনশাল্লাহ আসার চেষ্টা করব। তাহলে সবাই একটু পড়াশোনা করার চেষ্টা করেন, একটু ধ্যান জ্ঞান একটু পড়াশোনার ভেতরে দেন। যদিও চাকরি করি, চাকরি করার পাশাপাশি পড়াশোনা করাটা আসলে অনেক ঝামেলার, অনেক টাফ হয়, তারপরে ইনশাল্লাহ চেষ্টা করবেন। সবাই ইনশাল্লাহ ভালো থাকেন, ভালো থাকার চেষ্টা করবেন আর পড়াশোনা করার চেষ্টা করবেন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।